নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অগাস্ট মাস এই ভারতীয় উপমহাদেশের রাজনীতি অর্থনীতির পক্ষে খুব খুব গুরুত্বপূর্ণ একটা মাস। এই যে ডোনাল্ড ট্রাম্প 25% শুল্ক চাপিয়েছেন আর পেনাল্টি ফাইন আছে, কারণ ভারত রাশিয়া থেকে তেল নেয়, রাশিয়া থেকে তেল নেয়, ইরান থেকে তেল নেয় ইত্যাদি। রাশিয়া থেকে সমরাস্ত্র কেনে, সেটা ট্রাম্পের পছন্দ নয়। তিনি পাকিস্তানের সঙ্গে চুক্তি করে নিয়েছেন, আর ভারত তার বন্ধু হলেও ভারতের শুল্ক অত্যন্ত চড়া। ভারত নাকি মৃত অর্থনীতি, রাশিয়াও মৃত অর্থনীতি, ভারতও মৃত অর্থনীতি। দুই মৃত অর্থনীতি যদি পরস্পর গা ঘষাঘষি করে, তাতে ট্রাম্পের নাকি কিছু এসে যায় না। অবশ্যই এসে যায়, কারণ ভারতের বৃহৎ বাজার আমেরিকা হাতছাড়া করতে রাজি নয়। এবং ট্রাম্প যেই বলুন না কেন, সারা বিশ্ব জানে ভারত ইমার্জিং ইকোনমি। এখন প্রশ্ন হলো, ট্রাম্প রেগে গেছেন কেন? একটাই কারণ, আমরা আমাদের দেশের বাজার আমেরিকার কৃষি পণ্য এবং ডেয়ারির জন্য খুলব না। অন্যান্য দেশ উন্মুক্ত করে দিয়েছে, ট্রাম্প শুল্ক কমিয়েছেন। এখন দর কষাকষি চলছে। কোয়াডের সম্মেলন উপলক্ষে ট্রাম্প আসবেন, একটু সময় লাগবে ভারত আমেরিকার মধ্যে এই চুক্তি সম্পাদিত হতে, কিন্তু দেশের স্বার্থ আমাদের সবার আগে দেখতে হবে। ভারতের ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, তাদের স্বার্থ হানি হয় এমন কোনো পদক্ষেপ ভারত সরকার করবে না। তা ট্রাম্প ট্রুথ সোশ্যালে যাই বলুন না কেন, আলোচনা চলবে, দেখবেন শেষ পর্যন্ত একটা উইন উইন সিচুয়েশন বেরিয়ে আসবে। যতই রাহুল গান্ধী হুঙ্কার ছাড়ুন না কেন, উনি আসলে বিদেশিদের ভাষায় কথা বলতে খুব পছন্দ করেন। এই যে গেরুয়া সন্ত্রাস বলেছিলেন না মালেগাঁও বিস্ফোরণের পর, সাধ্বী প্রজ্ঞা, কর্নেল পুরোহিত প্রমাণ করতে পারলেন। ওই সময় গিয়ে বিদেশি দূতাবাসে গিয়ে বলেছিলেন যে লস্করে তৈবার থেকেও হিন্দুত্ববাদী সংগঠন বিপজ্জনক। লজ্জা করে না? গেরুয়া ত্যাগের প্রতি হিন্দুরা কখনো চরমপন্থী মানসিকতার হয় না। এটাই গান্ধী পরিবার বোঝে না, রাহুল গান্ধী বোঝে না। তিনি হিন্দুত্বের লাইন নিতে গিয়েছিলেন 2019-এ, মুখ থুবড়ে পড়েছিলেন। যেভাবে তিনি গেরুয়া সন্ত্রাস শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, তার জন্য ক্ষমা চাওয়া উচিত। দেখুন, বাংলাদেশ যে পণ্য রপ্তানি করে আমেরিকায়, তার উপর অতিরিক্ত 35% শুল্ক চাপিয়েছিল আমেরিকার প্রশাসন। মানে এমনিতে 15% ছিল, তারপরে 35%, সেটা দাঁড়িয়েছিল 50%। এখন নেগোশিয়েট করে অতিরিক্ত শুল্ক কিছুটা কমানো হয়েছে। তা সত্ত্বেও বাংলাদেশের পণ্য আমেরিকায় গেলে 35% শুল্ক দিতে হবে। মানে 20% অতিরিক্ত শুল্ক, যেটা 35% ছিল 15% কমলো, আর আগে তো 15% ছিল, মানে 35% শুল্ক দিতে হবে বাংলাদেশের বস্ত্র আমেরিকায় রপ্তানি করতে গেলে। এখন অগাস্ট মাস, বাংলাদেশে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। ইউনূস 8ই অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিয়েছে। বাংলাদেশ থেকে যে খবরাখবর পাচ্ছি, সিচুয়েশন ইজ ভেরি ভোলাটাইল, অত্যন্ত টেন্সড। তার কারণ, বাংলাদেশের প্রশাসন আশঙ্কা করছে এই অগাস্ট মাসেই প্রতিবিপ্লব হবে, পাল্টা অভ্যুত্থান হবে, এবং বাংলাদেশের মানুষ পথে নেমে ইউনূস সরকারের নীতির বিরুদ্ধে গর্জে উঠবেন। কারণ ব্যবসা বাণিজ্য তলানিতে, জিডিপি বৃদ্ধির হার কমছে, বেকারত্ব বাড়ছে। 35% শুল্ক দিয়ে বাংলাদেশের পণ্য কিভাবে আমেরিকার বাজারে ঢুকবে কেউ জানে না। সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, এথনিক ক্লিনজিং এর চেষ্টা হচ্ছে, যে কোনো ছুতোয় ধর্ম অবমাননার অভিযোগে তাদেরকে জেলে রাখা হচ্ছে। চিন্ময় প্রভু জেল থেকে বেরোননি।
সাধারণ মানুষ বাংলাদেশের যারা খেটে খান তাদের জীবন দুর্বিষহ হয়েছে, এবং বিশেষ করে নারী শক্তি। এই আবহে খবর বেরিয়েছে যে এই অগাস্টে আওয়ামী লীগ তারা সামনে থাকবে না, দলীয় পতাকা ছাড়া বাংলাদেশে একটা পাল্টা অভ্যুত্থান সংগঠিত হবে। ইতিমধ্যেই বসুন্ধরা থেকে আওয়ামী লীগের কিছু কর্মী সমর্থক, একজন সেনার মেজর, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নাকি নাশকতার প্রশিক্ষণ দিচ্ছিলেন বলে অভিযোগ। বাংলাদেশের প্রথম সারির দৈনিক আমার দেশ কি লিখেছে, মনিরুল ইসলাম, যিনি বাংলাদেশ অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের প্রধান ছিলেন, বাংলাদেশের এসবির প্রধান ছিলেন, তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল, তার নাম মুজিবুর রহমান, আসাদুজ্জামান খান কামাল, এরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুক্তিযোদ্ধা, এরা সারা বাংলাদেশ জুড়ে এই যে পাল্টা গণ অভ্যুত্থান সেটা সংগঠিত করার উদ্যোগ নিচ্ছেন। এবং অগাস্ট মাসটা বাংলাদেশ প্রশাসন বলছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। শেখ হাসিনা দিল্লিতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করলেন 2024-এর 5ই অগাস্ট দেশ ছাড়ার পর। শেখ হাসিনা যথেষ্ট অ্যাক্টিভ আছে এবং আওয়ামী লীগের জনসমর্থন যতই তার উপর নিষেধাজ্ঞা হোক, প্রশাসনের দমন পীড়ন হোক, এখনো কিন্তু যথেষ্ট। এই যে গোপালগঞ্জে সমন্বয়করা গিয়েছিল, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, কোনোভাবে সেনার এতে চড়ে আর কি ওই ট্যাঙ্কে চড়ে পালিয়ে এসছেন। গোপালগঞ্জে ধরপাকড় করছে সেনা পুলিশ, কিন্তু তা সত্ত্বেও গোপালগঞ্জ এখনো আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। শুধু গোপালগঞ্জ নয়, সারা বাংলাদেশ জুড়েই অস্থিরতা হচ্ছে, এই সরকারের বিরুদ্ধে মানুষ সংগঠিত হচ্ছে। তাই একটা পাল্টা অভ্যুত্থানের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই অভ্যুত্থান কিভাবে হবে, কবে হবে, সেই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড কারা, সেগুলো প্রকাশ্যে এখনো আসেনি। আমার দেশ কিছু কিছু পুলিশকে উদ্ধৃত করে কিছু কিছু নাম বলেছে, কিন্তু হতে পারে এটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এই খবরটা করা হয়েছে। এই খবরকে হাতিয়ার করে আওয়ামী লীগের কর্মী সমর্থক, মুক্তিযুদ্ধকামী মানুষের উপর ইউনূসের জঙ্গি শাহী অত্যাচার করবে, নিপীড়ন করবে, বিনা বিচারে আটকে রাখবে। তার একটা সাফাই দেওয়ার জন্য ওই প্রতিবেদনকে হাতিয়ার করতে পারে। আবার দুই, এমনও হতে পারে যে প্রতিবেদনটা সর্বান্তকরণের সত্যি। কারণ বাংলাদেশ জুড়ে ঘটে চলা নানা ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে ইউনূসের প্রশাসন মোটেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। চাঁদাবাজি চলছে, মববাজি চলছে, মহিলাদের সম্মানহানি হচ্ছে, যখন তখন যাকে খুশি পিটিয়ে মারা হচ্ছে, ব্যবসায়ীদের জীবন অতিষ্ঠ করে দেওয়া হচ্ছে চাঁদা দাবিতে। এমনকি ওই যে সমন্বয়ক ওই মেয়েটা ফাতেমা, সে কি বলেছে, এই যে জাতীয় নাগরিক পার্টি বা এই যারা এখন ছড়ি ঘোরাচ্ছেন, এরা বিপুল টাকা তুলছে বাংলাদেশ থেকে। আওয়ামী লীগের বিরুদ্ধে স্যাঙাতন্ত্রকে মদত দেওয়ার অভিযোগ উঠেছিল। তা আওয়ামী লীগ তো 15 বছর শাসন করেছে, তারা ধোয়া তুলসী পাতা নয়। কিন্তু এই যে জাতীয় নাগরিক পার্টি বা ইউনূসের অন্তর্বর্তী সরকারে ইউনূসের যারা আছে, চট্টগ্রাম গ্যাং, তারা টাকা তুলছে, বিপুল টাকা সরিয়ে নিচ্ছে। এবং ইউনূস নিজে তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার, সে কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা মেটে নেয়, ট্যাক্স দেয় না, বাংলাদেশে গরিব মানুষকে শোষণ করে টাকা বিদেশে পাচার করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঘুষ দিয়ে নানাবিধ পুরস্কার পায়। এই হচ্ছে ইউনূসের ক্রেডেনশিয়াল। ও নিজে খুব ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের পক্ষে সওয়াল করেন, আসলে হচ্ছে ও জঙ্গিদের নেতা। ও সমর্থকগুলো হচ্ছে জঙ্গি, জেহাদি এবং র্যাডিক্যাল। জাতীয় নাগরিক পার্টি ভয় পাচ্ছে, কারণ মাস আপরাইজিং হলে তাদের অবস্থা খুব খারাপ হবে। তারা এখন সেনা পুলিশের নিরাপত্তা ব্যুহের মধ্যে থাকতে অভ্যস্ত। কিন্তু অগাস্ট মাসে বাংলাদেশে কিন্তু পরিস্থিতি অন্যরকম হওয়ার সম্ভাবনা প্রবল। যে গণ অভ্যুত্থান হয়েছে তা থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা বিন্দুমাত্র পূরণ হয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
কোনো গণতান্ত্রিক কাঠামো আছে? তৌহিদি জনতার নামে কিছু লোক উন্মত্ত আচরণ করছে, ধর্মান্ধ কিছু লোক খিলাফতের দাবিতে পথে নামছে, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে, হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, আর মহিলাদের তো কোনো স্বাধীনতা নেই। এই প্রেক্ষিতে আওয়ামী লীগ যদি কোনো পাল্টা গণ অভ্যুত্থানের পরিকল্পনা করে, সেই অভ্যুত্থান সফল হতেই পারে। কারণ দেখুন, এই প্রশাসনের অন্দরে, পুলিশের অন্দরে, সেনাবাহিনীর অন্দরে এমন বহু লোক আছে যারা সাবেক প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন। বাংলাদেশের প্রশাসনের অন্দরের সহযোগিতা না থাকলে কোনো অভ্যুত্থান সফল হবে না, এবং বাংলাদেশের বর্তমান প্রশাসনের অভ্যন্তরেও সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজনের সংখ্যা কম নয়। তারাও নাকি তলে তলে এই অভ্যুত্থানের পক্ষে প্রস্তুতি নিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন। আর যত দোষ নন্দ ঘোষের মতো ইউনূস এবং তার জঙ্গি শাহীর একটা বাধা বলি আছে, ভারতীয় আধিপত্যবাদ। ভারত চাইছে না এই সরকারটা থাকুক, আর ভারত চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সোনালি অধ্যায়। বাংলাদেশের মাটি থেকে যেন জঙ্গি জিহাদিরা আস্ফালন না করে, ভারতকে রক্তাক্ত করার কোনো জঙ্গি ছক যাতে না হয়। বাংলাদেশের মানুষ ঠিক করবে বাংলাদেশে কারা সরকার চালাবে, কিন্তু একটা গণতান্ত্রিক পদ্ধতিতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। উড়ে এসে জুড়ে বসে কেউ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং লাগাতার ভারত বিরোধী অবস্থান নেয়, সেটা আমাদের পক্ষে উদ্বেগের। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কি হবে সেটা বাংলাদেশের মানুষই ঠিক করবে। তাই অনর্থক ভারত বিরোধিতা করলে ইউনূসের আখেরে ক্ষতিই হবে, কারণ বৃহৎ প্রতিবেশীকে অগ্রাহ্য করে সে কিছু করতে পারবে না। ট্রান্সশিপমেন্ট বাতিল হয়েছে, ভিসা দেয়া কম হচ্ছে, বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানির ক্ষেত্রেও ভারত সরকার অনেক নিষেধাজ্ঞা জারি করেছে, ভবিষ্যতে আরো হবে। সেটা টিটপটটা, যেহেতু ইউনূস চীনে গিয়ে বলেছিলেন যে সেভেন সিস্টার ল্যান্ডলকড, ওই অঞ্চলে সমুদ্রের একমাত্র অধিকার বাংলাদেশে, তা আমরা জবাব যা দেওয়ার দিয়ে দিয়েছি। এটা সরকার সিদ্ধান্তের প্রত্যুত্তরে ভারত সরকারের অবস্থান, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে কি হবে সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে। এর সঙ্গে ভারত সরকারকে যুক্ত করার যে অপপ্রয়াস করছে ইউনূসের প্রশাসন আর অনুপ্রাণিত সংবাদ মাধ্যম, সেটা যে সর্বৈব মিথ্যা, সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে। কিন্তু অগাস্ট মাস এই ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে একটা বড় সড় চার্নিং হবে, মন্থন হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যেসব মাতব্বররা ভারতের দিকে আঙুল তুলছেন, তাদেরকে বলে রাখি, একটা টুথপেস্ট যে ব্যবহার করেন সেটাও ভারত থেকে আসে। ভারত কোনো আধিপত্যবাদী শক্তি নয়। ভারত বাংলাদেশের সম্পর্কে সুসম্পর্ক রাখে, চায় আপনাদের দেশের অভ্যন্তরীণ সমস্যা কারণ আপনাদের দেশেই লুকিয়ে আছে। অনর্থক ভারতের দিকে অভিযোগের আঙুল তুলে ভিত্তিহীন অভিযোগ তুললে পাপস্খলন কিন্তু হবে না। আপনাদের অন্তর্বর্তী সরকারের কুশাসনে বাংলাদেশের মানুষ স্থিতি বিরক্ত হয়েছে, তারা পরিত্রাণ চাইছে। অনর্থক ভারত সরকারকে এর সঙ্গে যুক্ত করছেন কেন? ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সোনালী অধ্যায় চায়। অন্তর্বর্তী সরকারের এই উগ্র ভারত বিরোধিতা, পরিকল্পিত মিথ্যাচার, ভারতকে দাগিয়ে দেওয়ার অপচেষ্টা সারা বিশ্বের মানুষ দেখছে। এই পথ থেকে সরে আসুন। বৃহৎ প্রতিবেশীকে গালমন্দ করে দোষারোপ করলে আপনাদের পাপস্খলন হবে।